আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা সিলেট বোর্ড 2025-এর যে কোশ্চেনটা আসছিল সেটাকে সলিউশন করব ইনশাল্লাহ। তো দেখো, মূল আলোচনায় চলে যাই। প্রথম যে প্রশ্নটা এসেছে, প্রথম প্রশ্নটা বলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সবচেয়ে সফল ক্ষেত্র, এটাকে ফিল্ড বলা যায়, হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে? তো এখানে দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লাইয়ের ফলে মূলত একটা মেশিন ওই ইন্টেলিজেন্স যা দেওয়া হয় সেই হিসেবে সে কাজ করে। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে এটার যে ফিল্ডটা একবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফিল্ড, সেটা হচ্ছে মেশিন লার্নিং। তারা মেশিনকে লার্নিং করানো শেখায়, যে মেশিন যাতে মানুষের মতো বিহেভ করতে পারে। দেখো, পরবর্তী প্রশ্ন বলেছে ব্যান্ডউইথ। তোমরা জানো ডাটা ট্রান্সফারের যে হার, এটা কি মূলত ব্যান্ডউইথ বলা হয়। ঠিক আছে, এটার আরেকটা নাম হচ্ছে বিপিএস, তার মানে হচ্ছে বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড হচ্ছে পার সেকেন্ডে কতগুলো বিট যায়। মূল কথা হচ্ছে ডাটা ট্রান্সফারের হার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে ক্রায়োসার্জারি চিকিৎসায় নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য ব্যবহৃত গ্যাস। মূলত এই ক্রায়োজেনিক যে এজেন্টগুলো এখানে কাজ করে, তো তরল নাইট্রোজেন, এটা আমরা জানি, এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। তারপর যে হিলিয়াম, আর্গন, এগুলো ইউজ করা হয়। এছাড়াও অক্সিজেন, সেটাও কিন্তু ইউজ করা হয়। তার মানে এখানে সবগুলোই ক্রায়োজেনিক এজেন্ট বা শীতলীকরণে ইউজ করা হয় ক্রায়োসার্জারি চিকিৎসায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে সাধারণত পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় জিও স্টেশনারি স্যাটেলাইট। ঠিক আছে, মনে করো আমরা এই পৃথিবী থেকে যেই স্যাটেলাইটগুলোকে প্রেরণ করি বা এই স্যাটেলাইটগুলোকে দেখা হয়, তো ওই স্যাটেলাইটগুলা পৃথিবী থেকে কত ডিস্টেন্সে অবস্থান করেছে, সেটা প্রায় 36,000 কিলোমিটার। ঠিক আছে, একটা প্রশ্ন করে রাখি তোমাদের, তাহলে এই যে 36,000 কিলোমিটারে আমরা একটা যে স্টেশনারি স্যাটেলাইটকে যে পাঠাই, কত গতিতে পাঠাইলে পৃথিবী থেকে সেটা ওইখানে যে সেট আপ হয়, এই স্পিডটা দেখি কেউ জানো কি না, কমেন্টে যদি জানো কমেন্টে জানিও আমাকে। ওকে, পরবর্তী প্রশ্নে দেখো, বলেছে কামাল ও তার কয়েক বন্ধু একটি পার্কে বেড়াতে গিয়ে বিশেষ চশমা, এই যে দেখো বিশেষ চশমা বলেছে না, এটা ভিআর। ঠিক আছে, এই যে গ্লোভস, এই যে হেলমেট, এটাকে বলা হয় এইচডিআই, হেড মাউন্টেড ডিসপ্লে, এস হেড মাউন্টেড HMD। আচ্ছা, তাহলে আমরা এবার মূল আলোচনায় চলে যাই। যে এখানে বলেছে উদ্দীপকের এই যে প্রদর্শনী প্রযুক্তির সাহায্যে বিভিন্ন প্রদর্শনী উপভোগ করে। তাহলে এখানে দেখো বলেছে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন উপভোগ। প্রত্নতাত্ত্বিক মানে যেগুলো অনেক পুরাতন জিনিস ছিল, ঠিক আছে, প্রাচীন জিনিসগুলো প্রদর্শন করতে অনেক সময় আমরা সেগুলোকে হারিয়ে ফেলেছি, বাট আমরা কি করতে পারি, ভিআরের মাধ্যমে সেগুলোকে ডিসপ্লে করতে পারি। ডিএনএর পর্যালোচনা পরীক্ষায় এটাও আমরা ভিআরের মাধ্যমে ডিএনএর যে সিকোয়েন্স, এগুলো কিন্তু ডিসপ্লে করতে পারি, এটাও রাইট। ডেটা উৎস বিশ্লেষণ করা, এই ভিআরের কাজ ডাটা উৎস কখনো বিশ্লেষণ করা, এটা কোনো তার কাজ না। ঠিক আছে, ডাটার উৎস বিশ্লেষণ করতে আমরা ব্যবহার করতে পারি তোমার বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে, তার মানে এখানে উত্তর হবে 1 আর 2। ওকে, দেখো পরবর্তী প্রশ্নে বলেছে কেবল টিভি নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহৃত হয় কোন কেবল। দেখো, আমাদের বাসায় যে কেবল টিভি বা ডিশ অ্যান্টেনার জন্য আমরা ব্যবহার করি, সেটার নাম হচ্ছিল কোএক্সিয়াল কেবল। ঠিক আছে, আর টু স্টেট পেয়ার কেবল হচ্ছে আমরা ব্রডব্যান্ড নেটওয়ার্ক বা ল্যান্ড নেটওয়ার্কের জন্য ব্যবহার করি। আর ফাইবার অপটিক্যাল কেবল তো আমরা জানি, যেটা একেবারে সরু কাচের তন্তুর মতো, যেটা ইন্টারনেটের একেবারে সবচেয়ে বেশি স্পিডের জন্য ইউজ করা হয়। এবার দেখো, বলেছে এই যে এসআরসি, এটাকে বলা হয় সোর্স। ঠিক আছে, এই অ্যাট্রিবিউটটি কোন ট্যাগে, মনে রাখবা ইমেজ ট্যাগের, এই ইমেজের যে সোর্স প্রয়োজন হয় সেই ট্যাগের জন্য মূলত এই অ্যাট্রিবিউট এসআরসি বা সোর্স ব্যবহার করা হয়। তার মানে উত্তর হবে ইমেজ। এবার দেখো, পরবর্তী প্রশ্ন বলেছে সিমুলেশন, এই যে সিমুলেশন মানে হচ্ছে ভিআর। মনে রাখবা সিমুলেশন মানে হচ্ছে, এটা একটা ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে এটাকে বলা হয় নকল করা, মানে হুবহু ওটার মতো কিছু করা, বাট ওইটা না। ঠিক আছে, এই সিমুলেশন করার জন্য বিশেষায়িত সফটওয়্যার, মনে রাখবা এটাকে বলা হয় ক্যাড। ক্যাড মানে হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। কম্পিউটার রিলেটেড যত রকমের আমরা ভিজুয়ালাইজেশন তৈরি করি, সব তৈরি করতে কিন্তু এই ক্যাড ইউজ করা হয়, মনে রাখতে হবে। এটাকে বলা হয় কম্পিউটার এইডেড ডিজাইন। আচ্ছা, এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে, একটা স্টেম দেওয়া আছে, বলেছে এখানে সুমাইয়া ভিডিও কনফারেন্সিংয়ের জন্য
এক ধরনের মোবাইল ফোন ক্রয় করেছেন যা এই যে এলটিই, এটা মোবাইল জেনারেশন থেকে প্রশ্নটা আসছে। এলটিই মানে হচ্ছে লং টার্ম ইভলিউশন, ঠিক আছে, এটা চতুর্থ প্রজন্মের একটা বৈশিষ্ট্য। তো এটাই জানতে চেয়েছি এটা কোন প্রজন্মের ফোন, এটা চতুর্থ মানে ফোর্থ জেনারেশন, ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে উদ্দীপকে উল্লিখিত মোবাইল ফোনে ব্যবহৃত প্রজন্মের বৈশিষ্ট্য। তো এই যে যে চতুর্থ প্রজন্ম এটার বৈশিষ্ট্য কী হইতে পারে, দেখো এখানে মূলত প্যাকেট সুইচিং, মনে রাখবা প্যাকেট সুইচিং এটা থার্ড জেনারেশনে ছিল, ঠিক আছে। এই প্যাকেট সুইচিংয়ের পরিবর্তে এখানে আইপি মানে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার করা হয়, ইটস ট্রু। এবার দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে চলনশীল ডিভাইসের ক্ষেত্রে ডেটা, চলনশীল ডিভাইস বলতে আমরা যে মোবাইল ফোন বুঝি, তো এগুলার পার ডেটা ট্রান্সফার ছিল 100 Mbps, এটাও ঠিক আছে। আর মিমো স্ট্যান্ডার্ড, মনে রাখবা মিমো মানে হচ্ছে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, তো মিমো স্ট্যান্ডার্ড এখানে ব্যবহার করা যায় না, এটা ফিফথ জেনারেশনে ব্যবহার করা হয়, তার মানে অ্যান্সার হবে 1 and 2। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে মিনিট এবং ঘন্টার হিসাব, এই যে আমরা এখন যে মিনিট করি ঘন্টার হিসাব করি বা কোণের পরিমাণের যে হিসাব করি, এই কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে সুমেরিয়ান ব্যাবিলিয়ন। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে আইসিটি শিক্ষক ক্লাসে দুইটি সংখ্যা লিখলেন, যা এটা দেখো একটা সংখ্যা বাইনারি লিখেছে আরেকটা সংখ্যা বাইনারি লিখেছে, রাইট। তো এক দশমিক আছে বাইনারির পরে, তো দশমিক থাকলে আমরা দশমিকের আগেরটাকে যদি বের করে দেখি, দেখো এই পজিশনটাকে বলা হয় 1, এটাকে বলা হয় 2, এটাকে বলা হয় 4, এটাকে বলা হয় 8। তাহলে 8, 4 দুইটা অ্যাক্টিভ আর 2টা অ্যাক্টিভ না, তাহলে আসলে হচ্ছে 12, 12 একে 13। এখানে আমি যদি হোল নাম্বারটা ধরি, ঠিক আছে, মানে ইন্টিজার পার্টটাকে ধরি, এখানে 13 হয়, আর এখানে দেখো 1 অ্যাক্টিভ 2 অ্যাক্টিভ 4 অ্যাক্টিভ, তার মানে এখানে 7 হয়, রাইট। তো এখানে হচ্ছে তোমার 13 আর এখানে 7, এতটুকু তো আমরা বুঝছি। এই যে দেখো আমি এটাকে আলাদা করে এখানে এই যে ইন্টিজার নাম্বারটা যেটা, এটাকে বলা, এটা 13 পেয়েছি, আর ফ্র্যাকশন নাম্বার যেটা দেখো এটাকে আমরা দেখি কত, এখানে ফ্র্যাকশন নাম্বার ছিল 01, আমি একটু আবার ওইখানে যাই, ফ্র্যাকশনটা ছিল কি 0.01। তো আমরা জানি ফ্র্যাকশন নাম্বারকে যদি আমরা কনভার্ট করতে চাই, তো প্রথমে এই জিরোকে ধরে 0 টু দি পাওয়ার ইনভার্স 1, তো এটা যেহেতু জিরোর সাথে মাল্টিপল হয়েছে 0 হবে, আর 1 ইন্টু 2 টু দি পাওয়ার ইনভার্স 2, তাহলে 1/4, এটা 0.25। তো আর এখানে আমরা কত পেলাম, এখানে আমরা অনুরূপভাবে পরেরটার মধ্যে যে ফ্র্যাকশন ছাড়া হচ্ছে তোমার 7, আর ফ্র্যাকশন যদি নিয়ে আসি 0.22, আমি একটু আবার দেখাই তোমাদের, এখানে পয়েন্টের পরে দুইটা 1 আছে, তো দুইটা 1 থাকলে আমাদের কি হয়, এখানে আলটিমেট এখানে 1 ইন্টু 2 টু দি পাওয়ার ইনভার্স 1, এটা 0.5, আর হচ্ছে ইনভার্স 2 হচ্ছে 0.25, তাহলে এই দুইটা আবার যোগ করলে 0.75। এই দুইটা হচ্ছে আমার ডেসিমেল মান, ঠিক আছে। কেন ডেসিমেল করলাম আমি সেটা একটু দেখাচ্ছি তোমাদের। তো এখানে বলেছে যে দুইটা মান দেওয়া আছে, এই দুইটা মানের মধ্যে পার্থক্য, এই যে দুইটি সংখ্যা লিখলেন, সংখ্যা দুটির মধ্যে পার্থক্য, তো সংখ্যা দুটির মধ্যে পার্থক্য নির্ণয় করতে গেলে এই দুইটাকে আমার আগে ডেসিমেলে নিতে হবে। তো অলরেডি এখানে আমি ডেসিমেলে নিলাম, তো ডেসিমেলে নেওয়ার পরে আমরা এটা থেকে এটাকে বিয়োগ করে দিব, দেখো আমি বিয়োগ করে দিচ্ছি, কত ছিল এখানে আচ্ছা এখানে দেখো আমাদের একটা ডেসিমেলের মান ছিল 13.25, রাইট, এটা হচ্ছে 13.25, এটা থেকে আমি পরের মানটাকে সাবট্রাক্ট করে দিই 7.75, রাইট। তো এটার কি মান আসলো, এটার মান আসলো তোমার 5.5। তো আমাদের অ্যান্সারে দেখো 5.5 আছে কি না, হ্যাঁ এই যে দেখো ডেসিমেলের 5.5, তার মানে এটা রাইট। তো এবার দেখো এটাকে অক্টালেও নিয়েছে হেক্সাডেসিমেলেও নিয়েছে, তো আমি এই মানটাকে 5.5কে অক্টাল ও হেক্সাডেসিমেলে এখন নিয়ে যাব। তাহলে দেখো নিয়ে যাওয়ার নিয়মটা হচ্ছে তোমরা বেজে যাবা, বেজ, হ্যাঁ, তাহলে ডেসিমেলের নাম্বারটা ছিল কত 5.5। তো এখানে মজার ব্যাপার হচ্ছে যখন আমরা বেজ থেকে কনভার্ট করব তখন পয়েন্ট কাজ করে না, তাহলে আমি শুধু 5কে কনভার্ট করলে হোল নাম্বারটা করলেই তো বাকিটা পেয়ে যাব। তাহলে 5 এটাকে যদি আমি অক্টালে কনভার্ট করি তো এটা ডেফিনেটলি 5 হবে, হেক্সাডেসিমেলে কনভার্ট করলে এটা 5 হবে, আর ওই পয়েন্টের জন্য 0.4 হবে। তার মানে আমরা আলটিমেট বুঝতে পারলাম যে এখানে এই হেক্সাডেসিমেল নাম্বারটা ডেফিনেটলি রং আছে, ঠিক আছে। তারপরে উত্তর হবে 1 আর 2, ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্নে একটা ট্রুথ টেবিল দেওয়া আছে। তো তোমরা জানো বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হয়, এটাকে বলা হয় এক্সনর, অথবা জোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, এটাকে বলা হয়
এক্সনর, ঠিক আছে। তো এখানে বলে সত্যক সারণী কোন গেটকে নির্দেশ করে, আমরা বুঝে গেলাম যে এটা একটা এক্সনর গেটকে নির্দেশ করে। এবার তোমরা জানো এক্সনর গেটের যদি আমরা ট্রুথ টেবিলটা একটু দেখি, তাহলে ট্রুথ টেবিলের দেখি আমরা ফাংশন বানাইতে পারি, রাইট। তো এইখানে 1 আসছে, রাইট। তো এখানে 1 আসলে কার জন্য 1 আসছে, যখন এর মান বার ছিল, তার মানে এ বার বি, তার মানে এটা ভুল আছে, এটা হবে না। এখানে তোমার এর মান 1 1, তার মানে এ বি, আর হচ্ছে প্লাসের প্লাস, আর এর মান 0 বি এর মান 0, তার মানে কি হবে এ বার বি বার, এটা অ্যাবসলিউটলি রাইট। আরেকটা দেখো এখানে বলেছে এবার বি প্লাস এ বি বার হোল বার, দেখো এটার লজিকটা হচ্ছে এবার বি প্লাস এ বি বার, এটা আবার এক্সর, তো এটাকে আমরা সমান সমান এ এক্সর বি লিখতে পারি, রাইট। এটা একটু একটু মানে ট্রিকি। তো এ এক্সর বি, তো আমি এ এক্সর বি আর উপরে কি আছে, আমার একটা বার আছে, রাইট। তাহলে এ এক্সর বি আর উপরে যদি বার থাকে এটাকে আবার নর বলে, মানে এক্স নর বলে। তার মানে এখানে আমার উত্তর হবে 1 আর 2 আর 3, এই দুইটাই কিন্তু রাইট আছে। খুব চমৎকার একটা প্রশ্ন করেছে, ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। এখানে একটা সার্কিট দেওয়া আছে, সিম্পল, তুমি সার্কিটটাকে সামনে আস্তে আস্তে আগাও, তাহলে দেখবে অ্যান্সার হয়ে গেছে। একেবারে সিম্পলি আগাইতে থাকো। দেখো আমি তোমাদের আস্তে আস্তে সামনে নিয়ে যাই। দেখো এখান থেকে কে আসলো, এ বার, আর এটার সাথে গুণ হয়েছে বি, রাইট। তাহলে এ বার ইন্টু এর সাথে কি হয়েছে বি, কিন্তু এটা যেহেতু এটা ন্যান্ড গেট, তার মানে এখানে এটা বার আসবে, রাইট। এবার দেখো এখানে কি আছে এ, আর এটা আছে সি, আর এটা হচ্ছে একটা অর গেট, তাহলে কি হবে এ প্লাস সি। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? এইভাবেই তোমরা সার্কিট অ্যানালাইসিস করবা। তো এখন দেখো এই দুইটা আবার এইখান থেকে আউটপুট হয়ে এই এক মানে নর গেটের আবার ইনপুট হয়েছে। তো আমি একটু উপরে লিখি যাতে আমার এটা সিম্পলিফিকেশন করতে সহজ হয়। তো এখানে দেখো এ বার বি, এটা কি ছিল, এই যে এটা যেটা ছিল সেটাই লিখবো, হোল বার, এটা থেকে ঢুকলো, তার মানে এখানে একটা প্লাস আসবে প্রথমে, যেটা এটা প্রথম নর গেট ছিল, তারপরে এ প্লাস সি, এ প্লাস সি, ঠিক আছে। এবার দেখো এটা যেহেতু নর গেট, উপরে একটা কী বার হবে, হোল বার হবে। এতটুকু বুঝছো কি না? সরি। এবার দেখো আমরা পরবর্তী প্রশ্ন একটু সিম্পলিফিকেশন করি। দেখো এটাকে যদি আমি এখন ভেঙে দিই ডি মর্গান ল, তাহলে এখানে কি এ ডাবল বার আসে, রাইট। তো এই আমি এক লাইনে করব কারণ আমার মানে জায়গা কম। তা এ ডাবল বার, এ বারটা কেটে গিয়ে এটার উপর একটা আসবে, তাহলে এখানে তো একটা বার অলরেডি আছে, তাহলে একটা একটা কেটে এখানে দুইটা বার অটোমেটিক কেটে যাবে, তার মানে এখানে আলটিমেট থাকছে কি এবার বি, আর এখানে যেহেতু যোগ ছিল এটা গুণ হয়ে যাবে, আর এখানে কি হবে এ প্লাস বি, এটার উপর বার চলে আসবে, ঠিক আছে। আমি যদি এখানে আরেকটা লাইন সহজে করে ফেলি যে এ প্লাস বি, এটার উপর একটা বার আসবে, রাইট। তো এই বারটাকে আবার কেটে দিব, তাহলে এখানে আলটিমেট কি থাকতেছে এবার ইনটু, প্রথমে কি হলো দেখো প্রথমে এটা, আচ্ছা আমি পুরাটা একটু একটা লাইন করে দিই, তোমরা আবার বুঝতে পারবা না পরে। তাহলে কি এ প্লাস বি হোল বার, রাইট। এবার দেখো এটা যা আছে তাই থাকুক, এটাকে যদি আমি এখন ভেঙে দিই, তাহলে এটা ভেঙে দিলে কি হয়, আমি একটু এটাকে ইরিজ করে দিই, তাহলে ভেঙে দিলে কি হবে এ বার ইন্টু বি বার হবে, রাইট। তাহলে আমি এটাকে একটু কেটে দিয়ে ইরিজ করে দিয়ে এ বার ইন্টু বি বার করে দিই, এ বার ইন্টু বি বার। আচ্ছা এবার ওকে এ বার ইন্টু বি বার, ঠিক আছে, ফাইন। তাহলে এবার দেখো আমাদের এটার সাথে এটা যদি আমরা গুণ করি, তাহলে এবারে গুণ দিলে এবার হবে, আর আরেকটা কি বি ইন্টু বি বার, রাইট। তো বি ইন্টু বি বারের মান কি আসে, আচ্ছা আমরা এটাকে এখানে আমরা একটু এটাকে আবার একটু ট্রাই করি, এ প্লাস বি হোল বার ছিল এটা, হ্যাঁ দাঁড়াও, এ প্লাস সি হোল বার, তারপর হচ্ছে আমাদের এখানে তো একটা বি বার আগেই ছিল, এটাকে আমরা যদি আবার ভেঙে দিই, দাঁড়াও একটু টাইম লাগছে এখানে, এবার
আচ্ছা দেখো এখানে আমাদের, হ্যাঁ এখানে এই যে কেবলটা এসেছে এটা সি, তার মানে এখানে হবে আমাদের সি, রাইট। তো আমি এখানে সলিউশনটা করে দিয়েছি, একটু যদি দেখি আমরা, তাহলে প্রথমে কি ছিল এ বার বি হোল বার প্লাস এ প্লাস সি, তাই না? তো এটা যদি আমরা কেটে দেই তাহলে এখানে কি হয় এ বার বি, কারণ এখানে একটা বার ছিল, এখানে আর একটা বার আসবে, রাইট। তো তারপরে হচ্ছে এটা আমরা কেটে দিয়ে এই পাশে চলে আসলো, তখন এটাকে আবার যদি আমরা ডি মর্গান অ্যাপ্লাই করি তাহলে এটা কি হবে এ বার ইন্টু সি বার। তাহলে এবার দেখো আমরা যদি এটা গুণ করি, এবারে গুণ দিলে এবার হয়, তাহলে বি সি বার, তাহলে এবার বি সি বার। তাহলে আমরা দেখি এটা আমাদের অ্যান্সারের কোথায় আছে, এটা আমাদের অ্যান্সারে আছে কি না একটু দেখে নেই। এবার বি সি বার, রাইট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটারই একটা এক্সটেনশন প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা যদি একটু খেয়াল করো, বলেছে যে পি এর যে আউটপুট, এই পি এর আউটপুটের মান 1 কখন পাবো। তো তুমি দেখো পি এর আউটপুটটা আমরা পেয়েছি এবার বি সি, তাহলে এবার মানে হচ্ছে পি এর আউটপুট যদি এখানে 1 পাইতে চাই তাহলে এটা অবশ্যই আমার 0 হইতে হবে, কারণ 0কে আমি যদি কমপ্লিমেন্ট করি সেটা কি হয়ে যাবে আলটিমেট 1 হয়ে যাবে। আর বি এর মান অবশ্যই কি হইতে হবে 1 হইতে হবে, আর সি এর মান অবশ্যই কী হইতে হবে 0 হইতে হবে, কারণ 0 হলে আমরা এটাকে কমপ্লিমেন্ট করলে এটার মান 1 পাবো। তার মানে এ এর মান 1, বি এর মান এ এর মান 0, বি এর মান 1, সি এর মান 0, এরকম ইনপুট যখন দিব এটার আউটপুটটা আমি 1 পাবো। তো এরকম আর কোথায় আছে দেখো, এ এর মান 0, বি এর মান 1, সি এর মান 0, তার মানে এইটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্নে বলেছে নিচের কোনটি ওয়েব ব্রাউজার, একেবারে ইজি, এটা একটা ওপেরা, এটাকে বলা হয় ওয়েব ব্রাউজার, আর ইমো ভাইবার এগুলা সফটওয়্যার। দেখো পরবর্তী প্রশ্নে বলেছে হাইপার লিঙ্ক হচ্ছে একাধিক ফাইলের সংযোগ, অনেকগুলো ফাইলকে একসাথে করতে গেলে সেটাকে আমাদের হাইপার লিঙ্ক দিয়ে করতে হয়। আর এটা হচ্ছে একাধিক ওয়েব পেজ, হ্যাঁ ওয়েব পেজের একসাথে করতে গেলে সেটা হাইপার লিঙ্ক দিয়ে করতে হয়। একাধিক ফিল্ডের সংযোগে রো এটা তৈরি হয়, তার মানে এটা উত্তর হবে না, উত্তর হবে 1 আর 2। ওকে, দেখো পরবর্তী প্রশ্নে বলেছে টেবিলের সেলগুলিতে অবস্থিত লেখার মধ্যে দূরত্ব, ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো এই টেবিলের এটা হচ্ছে অনেকগুলা সেল থাকতে পারে, আমি একটা দিয়ে দেখাই, মনে করো এটা পুরোটা একটা সেল, এই সেলের মধ্যে লেখাটার এই সেল থেকে কতগুলো ডিস্টেন্সে আছে, এই যে সেল থেকে লেখাটা মনে করো আমি 2 লিখলাম, কতটা ডিস্টেন্সে আছে এটা প্রকাশ করার জন্য সেল প্যাডিং ইউজ করা হয়, মনে রাখবা। আর সেল স্পেসিং ইউজ করা হয়, একটা সেল থেকে আরেকটা সেলের কতটা দূরত্ব থাকে সেটাকে জন্য সেল স্পেসিং ইউজ করা হয়। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে ওয়েল, ওয়েল মানে হচ্ছে অর্ডার লিস্ট, আর টাইপ তো বুঝোই, টাইপ মানে প্রকৃতির, কীরকম প্রকৃতির, এ, এখানে ক্যাপিটাল এ দিয়ে শুরু বলছে, কিন্তু এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিয়েছে সেটার নাম হচ্ছে স্টার্ট, আর ভ্যালু দিয়েছে 3, তার মানে এ দ্বারা শুরু হবে, এর ভ্যালু 3 দিয়ে, 3 মানে হচ্ছে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, সি এর ভ্যালু 3, তার মানে এটা যখন আমরা অপারেট করব তখন সি থেকে শুরু হবে, দেখো এখানে আছে সি, তারপরে কি ডি, এরকমভাবেই আগাবে, তার মানে উত্তর হবে লাস্টেরটা। দেখো এবার পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নের ফ্লো চার্টের মধ্যে কমটি কোনটি ঠিক আছে। দেখো এই যে ভার্চুয়াল মেমোরি, এটাকে বলা হয় সেকেন্ডারি মেমোরি বা এসডি বা এইচডিডি, এটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। এটা থেকেই প্রাইমারি মেমোরি হচ্ছে র্যাম, আর র্যাম থেকে র্যামের মধ্যে র্যামের যে আরও এক্সটেনশন মেমোরি সেটাকে বলা হয় রেজিস্টার, তার মানে এখানে উত্তর হবে ভার্চুয়াল মেমোরি, র্যাম, দেন রেজিস্টার। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে উচ্চ স্তরের ভাষা লেখার কোডকে মেশিন কোডে রূপান্তর করে, মনে রাখবা উচ্চ স্তরের ভাষার কোডকে রূপান্তর করে বা করতে পারে একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। ঠিক আছে, আর অ্যাসেম্বলার কী করে, ওটা সেকেন্ড জেনারেশনের ভাষাকে ট্রান্সলেট করে, আর সেকেন্ড জেনারেশনের ভাষা কোনো উচ্চ স্তরের ভাষা না, এই কারণে উত্তর হবে 2 আর 3। ফাইন, এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে সি প্রোগ্রামিং ভাষায় বাকশেষ, মনে রাখবা বাকশেষ নির্ণয় করতে মডুলাস ইউজ করা হয়, আর বাকফল নির্ণয় করতে যে বাক ব্যবহার করা হয়, আর এগুলো হচ্ছে এন্ড অপারেশন, আর এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ। আচ্ছা, এবার দেখো পরবর্তী প্রশ্নে একটা চমৎকার প্রোগ্রাম দেওয়া আছে, এখানে বলেছে আয়ের মান, একটা আই নিয়েছে ভ্যারিয়েবল হিসাবে, আর একটা এস এর মান 0, তো আয়ের মান হচ্ছে 1 থেকে শুরু হবে 6 পর্যন্ত যাবে, তারপরে আমরা দুইটাকে যোগ করব। তাহলে তুমি দেখো প্রথমে এস এর মান কত ছিল 0, তার মানে এখানে আমি একটু ছোট্ট করে বসাই 0, তারপরে আয়ের মান কত, এখানে প্রথমে আয়ের মান 1, তার মানে এই যে দেখো এস প্লাস আই, তার মানে এস প্লাস আই মানে আয়ের মানটা হচ্ছে তোমার 1, তাহলে 0 প্লাস 1 যোগ করলে কত হয়, ডেফিনেটলি 1 হয়, রাইট। ওকে, এটা হচ্ছে প্রথম 1 এর জন্য। তো তারপরে
এক হয়ে তাহলে কি করবে, সেটা আবার এখানে যাবে, এক বাড়াবে, ইনক্রিমেন্ট হবে, এটাকে বলা হয়। তো এক বেড়ে আবার এখানে আসবে, কন্ডিশনটা দেখবে ইজ ইট ট্রু, হ্যাঁ, কারণ 2 ইজ লেস দেন অর ইকুয়াল 6, তার মানে এখন আবার এস প্লাস আই হবে। তাহলে এস এর মান এখন কত আছে, এই যে এটা সূত্র আমাদের যদি দেখি, তাহলে এস এর মান এখন হচ্ছে 1, তো 1 এর সাথে আবার কত যোগ হবে, 2 যোগ হবে, রাইট। তো 1 এর সাথে যদি 2 যোগ হয় তাহলে টোটাল কত হলো, 3, ঠিক আছে। তো 3 হওয়ার পরে আমাদের এই এস এর মধ্যে 3 স্টোর হয়ে থাকবে। এবার দেখো আয়ের মান 2 এর পরে আবার এখানে যাবে, আয়ের মান 1 বাড়বে, তখন 3 থেকে 2 এর থেকে আয়ের মান কত হয়ে যাবে, 3। আর এস এর মান কত আছে দেখো তো, এস এর মান এই যে এখানে যেটা বের করে রেখেছি 3, তার মানে এখানে 3 প্লাস, এবার আয়ের মান কত হলো 3, তাহলে 3 প্লাস 3তে কত হলো, 3 প্লাস 3 সমান 6, রাইট। এবার আয়ের মান আবার বাড়বে, এরকম করে বাড়তে থাকবে। তো আয়ের মান তারপরে কত হবে, একটু আমরা দেখি তো 4, তাহলে 4 এর সাথে দেখো এখানে আর করলাম না, টাইম যেহেতু নাই, 6, 4 এর সাথে 6 যোগ করলে কত হবে, 10, ঠিক আছে। এবার দেখো এই 10 এর সাথে পরে আবার কত যোগ হবে, 5, 4 এর পরে কত 5 না, তার মানে কত হবে 15। তো 15 এর সাথে আবার কত যুক্ত হবে, 15 হলো, তো 15 এর সাথে আবার কত যোগ হবে, 5 এর পরে আয়ের মান এখন কত হয়ে গেল 6, তাহলে 15 এর সাথে 6 যুক্ত হলে কত হলো 21। এই 6 যখন যুক্ত হবে তখন লুপটা পরবর্তীতে আবার 1 বাড়লে 7 হলে লুপটার এখানে ফলস হবে, ফলস হলে লুপটা এখানে কাজ করবে না, এখানে চলে যাবে, প্রিন্ট করে দিবে। তো এস এর মানকে প্রিন্ট করে দিবে, যে দেখো এস এর মানকে প্রিন্ট করে দিয়েছে, এস এর মান কত ছিল লাস্ট 21, তার মানে অ্যান্সার হবে 21। বুঝতে পেরেছো। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে আয়ের কোন মানের কোন পরিবর্তনের জন্য আউটপুট 10 হবে। তো এখানে দেখো এই যে আয়ের মানটা কি করলে আউটপুট 10 হয়, তো তুমি এখানে প্রত্যেকটা অপশন টেস্ট করবা, তাহলে দেখো পেয়ে যাবে। দেখো আয়ের মান যদি আমি 4 ধরি, দেখো আয়ের মান যদি 4 ধরি, এটা ট্রু হয় কিনা, হ্যাঁ ডেফিনেটলি ট্রু হয়। তো এখানে যদি ট্রু হয় তাহলে আমরা কি করতে পারি, পরে এখানে এস প্লাস আই, তাহলে এস এর মান 0, 0 আর আয়ের মান কত 4, তার মানে এখানে আমার কত আসলো 4 আসলো। এবার আয়ের মান আবার এখানে যাবে, দেখো এখানে বলেছে আয়ের মান 2 করে বাড়বে, তাহলে 4 এর পরে কত 6, তো 6 ইজ লেস দেন অর ইকুয়াল 6, এটাও ট্রু। তাহলে আগের মান কত ছিল তোমার 4, 4 এর সাথে 6 যদি যোগ করি কত হয় 10 হয়, হয় কি না 10। তো 10 হওয়ার পরে আমরা পরবর্তীতে আবার আয়ের মান 2 বাড়ালে 8 হয়, তো 8 হলে তো এই লজিক কাজ করবে না, মানে এই কন্ডিশনটা, তখন প্রোগ্রামটা এখানে প্রিন্ট করে দিবে। তার মানে আয়ের মান যদি আই সমান 4 এবং আই প্লাস 2 ধরি, মানে 2 করে ইনক্রিমেন্ট ধরি, তাহলে আয়ের মান 10 পাওয়া যাবে, আদারওয়াইজ পাওয়া যাবে না, এটাই হবে উত্তর। তো আজকে এখানে শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।